মেয়ে দেখতে এসে বারবার বাথরুমে যাচ্ছে আবির। এই দৃশ্য দেখে মেয়ের বাড়ির সবাই মুখ চেপে হাসছে। আবিরের মা রিক্তি বেগম এবং তার স্বামীও ছেলের কাণ্ডে ভীষণ বিরক্ত, কারণ প্রতি 5 মিনিট পর পর আবির ওয়াশরুমে যাচ্ছে। সবাই যখন বিয়ে শাদী কিভাবে কি করবে এসব নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই আবার আবিরের 1 নাম্বার বাথরুমে চাপ অনুভব হয়। আবির আবার যখন উঠতে যাবে, এমন সময় তার মা রিক্তি দ্রুত হাত চেপে ধরে। ছেলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, এই, তোর সমস্যাটা কি রে? বারবার কেন বাথরুমে যাচ্ছিস? তোর কি ডায়াবেটিস হয়েছে? মেয়ে দেখতে এসে মেয়ে বাড়ির সবার সামনে এতবার যদি ওয়াশরুমে যাস, সবাই ভাববে এই বয়সে আমাদের ছেলে ডায়াবেটিস আছে। অসুস্থ ছেলের সাথে কি তারা মেয়ে বিয়ে দেবে? চুপ করে বসে থাক। দরকার হলে প্যান্ট নষ্ট করবি, তবুও আর যাবি না। এই নিয়ে 8বার গিয়েছিস। তুই কি আমাদের মান সম্মান ডুবিয়ে দিবি? একটু নিজেকে সামলে রাখ বান্দর। আবির করুণ মুখে রিক্তি বেগমের দিকে তাকায়। লজ্জায় তার মাথা হেঁট হয়ে যায়, মুখটাও লাল হয়ে যায়। সে তার মাকে সরাসরি কিছুই বলতে পারছে না, কারণ সামনের বাচ্চারা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। কিন্তু পেটের অসহ্য চাপে আবির হাঁসফাঁস করছে। তার মনে হচ্ছে সে আর এক মুহূর্ত বসে থাকতে পারবে না। তার চোখ মুখের অবস্থা দেখেই হয়তো পরিস্থিতি বুঝতে পারেন মেয়ের বাবা মিজান সাহেব। তিনি শান্ত কণ্ঠে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি গো আবির বাবা, বাথরুমে যাবে নাকি? তো যাও, সমস্যা কি? তবে টেনশনে এমন হচ্ছে নাকি এমনিতেই কোনো সমস্যা? শরীর খারাপ আছে নাকি? কোনো সমস্যা হলে বলতে পারো। মিজান সাহেবের কথা শুনে রিক্তি বেগমের চোখ যেন সাপের ফনা তোলার মতো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকান। আবির তার মায়ের এমন দৃষ্টিতে ভয়ে এক ঢোক গিলে, তারপর ভদ্রতার একটা হাসি মুখে ফুটিয়ে তুলে বলে, না, সমস্যা নেই আঙ্কেল। আসলে প্রথমবার মেয়ে দেখতে এসেছি তো, তাই একটু টেনশনে বারবার আমার ওয়াশরুমে যেতে হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, কেমন যেন আমি নার্ভাস অনুভব করছি। ও এই ব্যাপার? আরে এত নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। আমিও যখন তোমার আন্টিকে দেখতে গেলাম, সবার সামনে তোমার আন্টিকে দেখেই বলেছিলাম মেয়ে আমার পছন্দ হয়েছে। বিয়ে করলে এটাকেই করব। বুক ফুলিয়ে চলতে হয় বাবা, ভয় কিসের? রিল্যাক্স থাকো। মেয়ে দেখতে এসে সাহসী হতে হয়। মিজান সাহেবের আশ্বাসবাণী শুনে আবির যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মনে হয় আঙ্কেল হয়তো পরিস্থিতিটা স্বাভাবিকভাবে নিচ্ছেন। এই সুযোগে সে দ্রুত উঠে বাথরুমে যায়। দরজা বন্ধ করে সে যেন হাঁপ ছেড়ে বাজে। বাথরুমের ভিতরে শীতল টাইলসের উপর দাঁড়িয়ে সে কয়েকবার গভীর শ্বাস নেয়। সে নিজেকে বোঝায় যে এভাবে বারবার বাথরুমে যাওয়াটা উচিত না। তার মায়ের রাগ হওয়াটা স্বাভাবিক। সে নিজেকে শান্ত করে, কিন্তু তার মন অস্থির হয়ে থাকে। এই মুহূর্তে তার শুধু মেয়েকে দেখার জন্য প্রবল আগ্রহ হয়। বাথরুম থেকে ফিরে এসে আবির দেখে পরিস্থিতি একটু হালকা হয়েছে। সবাই হাসি খুশি মুখে গল্প করছে। তার বাবা মুকুল সাহেব তখন মিজান সাহেবের সাথে আলাপ করছে। দেখেন মির্জান সাহেব, আবিরের এমন কাণ্ড দেখে আমরা নিজেরাই খুব লজ্জিত। ছেলেটা আসলে একটু বেশি নার্ভাস। আপনারা কিছু মনে করবেন না। আসলে এতবার বাথরুমে যাওয়াটা ঠিক না। এই প্রথমবার তাকে মেয়ে দেখতে নিয়ে এসেছি। আপনারা একটু বোঝার চেষ্টা করিয়েন। আরে মুঘল সাহেব, কি বলছেন এসব? আমরা তো বুঝতেই পারছি প্রথমবার এমন পরিস্থিতিতে পড়লে একটু টেনশন হতেই পারে। আর টেনশন হলে পেটের সমস্যা তো হবেই। এই নিয়ে চিন্তা করবেন না। বোঝা যাচ্ছে ছেলে ভালো, মেয়েদের সাথে তার ওঠা বসা নেই। এমন ছেলেই তো আমাদের দরকার। তবে আপনারা তো 2 ঘন্টার বেশি সময় ধরে বসে আছেন। আমাদের মেয়ে তো এখনও আসে না। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। না না মিজান ভাই, কি যে বলেন, বিরক্ত হবার প্রশ্নই আসে না। আমরা বরং গল্প করে বেশ মজা পাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের আবিরেরও তো কাজ আছে। আপনারা যদি তাড়াতাড়ি মেয়েকে যদি দেখাতেন তাহলে ভালো হতো। অনেকটা সময় বসে আছি কি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। আসলে মেয়ে তো এখন তার খালামণির সাথে একটু সাজুগুজু নিয়ে ব্যস্ত আছে। সাথে ওর ছোট বোনও আছে, সে আবার পার্লারিস্ট। একটু সময় দেন, এই তো এসে যাবে। আপনারা একটু বসুন, আপনাদের জন্য বরং খাবারের ব্যবস্থা করি। না না, এখন আর কিচ্ছু লাগবে না। আপনারা বরং মেয়েকে ডাকুন।
দেরি হচ্ছে দেখে আমরাই একটু অস্বস্তি বোধ করছি। আবির তো টেনশনে অস্থির। আর কতবার যে সে বাথরুমে যাবে ঠিক নেই। আবির দেখছে তার মা বাবা নিজেদের মান বাঁচাতে কতটা চেষ্টা করছে। এতে তার লজ্জা আরও বাড়ে। সে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। তার নজর ঘড়ির দিকে। সময় যেন কাটতেই চাইছে না। কখন মেয়ে আসবে? 2 ঘন্টা ধরে বসে আছে, মেয়ে দেখানোর কোনো নাম নেই। আবির চারপাশে তাকায়। সে মনে মনে ভাবে, মিজান সাহেব তার মায়ের পরিচিত আত্মীয় হয়, তারই মেয়েকে দেখানোর জন্য এত আয়োজন। কিন্তু মেয়ে কই? কেন সে আসছে না? তার মনে একরাশ প্রশ্ন ভিড় করে। আবিরের অস্থিরতা যেন ক্রমশই বাড়তেই থাকে। তার টেনশন কমছে না, বরং আরও বেড়ে যাচ্ছে। তার মনে হয়, মেয়ে যদি পছন্দ না হয় তাহলে এতক্ষণ অপেক্ষা করার কি মানে? এই সময় তার পেটের ভিতরটা কেমন যেন আবার মোচড় দিয়ে ওঠে। আবির দ্রুত তার মায়ের দিকে তাকায়। রিক্তি বেগম তখন অন্যদিকে তাকিয়ে গল্প করছে। এই সুযোগে সে উঠে দাঁড়াতে যাবে, এমন সময় মিজান সাহেব আবার কথা শুরু করে। আরে চিন্তা করবেন না, মেয়ে তো এসে গেছে, পাশের ঘরেই আছে। আসলে আমার ছোট মেয়ে, সে একটু দেরি করিয়ে দিয়েছে, তাকে সাজাতে গিয়েই এত দেরি। আপনারা গল্প করুন, আমি এখনই ডাকছি। মিজান সাহেব হাসি মুখে উঠে গিয়ে পাশের ঘরের দিকে যায়। আবির হাঁফ ছেড়ে বাজে। এই বুঝি মেয়ে আসে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ভাবে, এই শেষবার সে বাথরুমে গেছে, মেয়েকে দেখে আর কোনো টেনশন হবে না। কিন্তু তার পেটের ভিতরের চাপটা যেন ক্রমশই বাড়তেই থাকে। সে মনে মনে প্রার্থনা করে, যা হবার হবে, কিন্তু এখন যেন আর বাথরুমে যেতে না হয়। কিন্তু তাদের মেয়ে কই? এখনও তো আসছে না কেন? 2 ঘন্টা ধরে বসে আছে, মেয়ে দেখানোর কোনো নাম নেই। আবির চুপচাপ সোফাতে হেলান দিয়ে বসে। তার মা বিয়ের জন্য তাকে অনেক জোর করে আজ এখানে নিয়ে এসেছে। অনার্স শেষ করার পর থেকেই আবিরকে তার মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছে। যদিও আবির চাকরি পাওয়ার 6 মাস পরের কথা মনে করে, কিন্তু আসলে চাকরি পাওয়ার আগে থেকেই তার মা এই চেষ্টা শুরু করে দিয়েছে। আবির ছিল অত্যন্ত সাধারণ একজন ছেলে। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মা তাকে খুব ভালোবাসে। আবির যেমন তার বাবা মাকে ছাড়া থাকতে পারে না, তেমনই তার বাবা মাও আবিরকে ছেড়ে থাকতে পারে না। পৃথিবীতে তার বাবা মাই তার সব কিছু। 6 মাস আগের কথা। বর্তমানে আবির একজন বেকার ছেলে। লেখাপড়া শেষ করে সে এখনও কোনো চাকরি পায়নি। যদিও অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছে, কিন্তু কোনো চাকরির দেখা এখনও মেলেনি। সারাদিন বাসায় শুয়ে থাকা, টিভি দেখা আর বিকেলের দিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। এর জন্য বাবা মায়ের কাছে বকুনিও খেতে হয়, কারণ লেখাপড়া শেষ করেও তাকে বাবার আয়ে চলতে হচ্ছে। কিন্তু আবির ভাবে, সে কি করবে? চাকরির জন্য তো অনেক জায়গায় আবেদন করেছে, দুর্ভাগ্যবশত এখনও কোনো চাকরি সে পাচ্ছে না। এদিকে বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক জায়গায় মেয়ের ছবি দেখেছে, কিন্তু আবির কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। আবির তার বাবা মাকে সাফ জানিয়ে দেয়, যতদিন না কোনো চাকরি পাচ্ছে ততদিন সে বিয়ে করবে না। অনেকের মুখেই সে শুনেছে বিয়ে মানে একটা প্যারাময় জীবন। সে আরও শুনেছে মেয়েদের সাজুগুজু করতে নাকি মাসে 5,000 টাকারও বেশি কসমেটিক এবং আরও কত কি লাগে। এইসব জিনিসের আবির নামও জানে না। তার তো 1 টাকাও রোজগার নেই। বিয়ে করে বউয়ের এসব চাহিদা মেটানোর তার পক্ষে সম্ভব নয়। এই কথাগুলো ভেবেই আবির আরও বেশি বেঁকে বসে। সে মনে মনে পণ করে, বেকার অবস্থায় সে কোনোভাবেই বিয়ে করবে না। এমন সময় তার মা রিক্তি বেগম ঘরে আসে। কিরে, ঘুম থেকে উঠিসনি কেন? কারোর কাছে হাতে পায়ে ধরেও তো চাকরি জোটাতে পারিস না। আর কত ঘুমাবি বেহায়ার মতো? নামাজ তো পড়িসই না। আর কদিন এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস। দিন যাচ্ছে আর অলস হচ্ছিস। জীবন বলতে যে কিছু একটা আছে তোর, সেটা খেয়াল আছে? তোর তো আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কদিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? তোর বাবাটাও হয়েছে তোর মতো, কথা শোনে না, তোকে কিছুই বলে না। উঠবি নাকি ঝাঁটা দিয়ে দেব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। কথা কি শুনতে পাচ্ছিস?
প্রতিদিনের মতোই ঋক্তির এই একটাই ডায়লগ থাকে, যা উনি সবসময় আবিরের কাছে এসে বলতে থাকে। রোজ রোজ এমন কথা শুনতে শুনতে রাফিদের কান ঝালাফালা হয়ে গিয়েছে। প্রথমে আবির এসব কথায় রাগ করত, কিন্তু এখন আর করে না, কারণ এসব শুনে তার অভ্যেস হয়ে গেছে। আর তার মায়ের যেন এসব বলতে আরও বেশি ভালো লাগে। আবির চোখ কসলাতে কসলাতে বলে, কারো হাতে পায়ে ধরতে পারবো না। এসব করে কি চাকরি হয়? তো কি সব করে চাকরি হয়? 1 বছর ধরে তো হচ্ছে তোর চাকরি, তাই না? এত কিছু জানি না। চাকরি না পেলে কি আমি এখন কারো গলায় ছুরি ধরে বলবো চাকরি দে? তোর কি সেই মুরদ আছে যে পারবি? খালি তো পারবি ঘুমাতে, শুয়ে থাকতে আর ফোন চাপতে। তোর কি আর বাড়ির টেনশন আছে, সংসারের টেনশন আছে? মা থামো তো, এমন করে কেন বলো? কম তো চেষ্টা করিনি। আর কালকে ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি সেটা ভালো করেই জানি। গত 10 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলে যাচ্ছিস, যা ফ্রেশ হয়ে খেতে আয়। আরে এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। রিক্তি বেগম কথাটা বলেই চলে যায় রুম থেকে। আবিরের খুবই মন খারাপ হয়। তার বাবার বয়স হয়েছে, একার কত করবে, তারও এখন সংসারের হাল ধরা দরকার, কিন্তু কোনোভাবেই সে চাকরি জোগাড় করতে পারে না। ইন্টারভিউ দিয়েই যায়, অথচ চাকরি হয় না। সে বিছানা থেকে উঠে বাথরুমে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। আবির ফোনটা রিসিভ করে এবং সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। তারপর ওপাশ থেকে জানতে চাওয়া হয়, আপনি কি আবির বলছেন? হ্যাঁ, আমি আবির বলছি। আপনার জন্য একটা খুশির খবর আছে। আপনি আমাদের অফিসে যে চাকরির জন্য আবেদন করেছিলেন সেই চাকরিটা আপনি পেয়ে গেছেন। ইমেল করে পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে আবির যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে এতটাই খুশি হয় যে আনন্দে প্রায় লুঙ্গি ডান্স দিতে শুরু করে। তার শরীরের ভিতর একটা বিদ্যুতের ঝলক বয়ে যায়। এই দিনটার জন্যই সে অপেক্ষা করছিল। আবির দ্রুত চাকরি পাওয়ার কথাটা তার বাবা মাকে জানায়। তার বাবা মা খবরটা শুনে খুবই খুশি হন। তাদের চোখে মুখে যে আনন্দ ফুটে ওঠে তা দেখে মনে হয় পৃথিবীর সব সুখ যেন তাদের মাঝে এসে বিরাজ করছে। আবিরের বাবা তার কপালে চুমু খেয়ে বলে, বাবা, আমি জানতাম তুই পারবি। এইবার তোর একটা ভালো গতি হবে। আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো, আর কোনো চিন্তা নেই। তোর বাবা এসব কি বলছে? তুমি চুপ করো তো। আবির, আমি কত খুশি হয়েছি সেটা বোঝাতে পারবো না। এবার তোর পছন্দের মতো একটা ভালো মেয়ে দেখে বিয়েটা দিয়ে দেব। তবে আমারও একটা পছন্দের মেয়ে আছে। মেয়েটা আমার দূরের আত্মীয়দের মধ্যে একজন। তোর পছন্দ হবে তাকে দেখলে। আবির চাকরিটা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। তার মনে হয় বেকারত্বের অভিশাপ থেকে অবশেষে সে মুক্তি পেল। তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। যা হোক, পরদিন থেকে নতুন অফিস, নতুন চাকরি। তাই রাতে খাবার খেয়ে আবির তাড়াতাড়ি শুয়ে পড়ে। সাধারণত আবিরের স্বভাব হলো রাত 12টা না বাজলে তার চোখে ঘুম আসে না, আর সকালে 10টার আগে কোনো দিনও সে ঘুম থেকে ওঠে না। কিন্তু যেহেতু পরদিন তার নতুন কর্মজীবন শুরু হবে, তাই সকাল সকাল ওঠার জন্য সে মোবাইলে অ্যালার্ম সেট করে রাখে। সে আর কোনো ঝুঁকি নিতে চায় না। তার মনে নতুন কাজের উত্তেজনা ভরে ওঠে। সে ভাবতে থাকে কাল সকালে কি হবে, কিভাবে সে নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেবে। এই চিন্তা করতে করতেই এক সময় তার চোখে ঘুম নেমে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবির ফ্রেশ হয়। তাড়াহুড়ো করে কিছু হালকা নাস্তা শেষ করে সে বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে তখন নতুন কাজের উত্তেজনা। সারাদিন অফিসে কাজ করে সে যখন সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে, বাড়ি ফিরতে না ফিরতেই তার মা রিক্তি আবিরকে কাছে টেনে নিয়ে আবদার শুরু করে দেয়, বাবা, তুই এবার বিয়ে কর। এখন তো চাকরি পেয়েছিস, আমি আর কতদিন তোকে রান্না করে খাওয়াবো? আমি বুড়ো হয়ে যাচ্ছি না? এবার ঘরে একটা বউ আসুক, সে আমার কাজের সঙ্গী হবে আর তোকে যত্ন করে রান্না করে খাওয়াবে। অনেক ভালো হবে, তাই না? আবির কোনোভাবেই যেন তার মাকে বোঝাতেই পারে না যে এখন সে বিয়ে করতে পারবে না। সে নানা যুক্তি দেখায়, কিন্তু রিক্তি যেন কোনো কথাই শুনতে রাজি নয়। আবির শেষমেশ বলে, মা, সবে তো চাকরি পেলাম, একটু গুছিয়ে নিই। তাছাড়া আমি তো
তোমাকে আগেই বলেছি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। তুমি এত চাপ দিচ্ছ কেন? 2-3 বছর যাক। কি 2-3 বছর? চুপ থাক, কোনো কথা হবে না। তোর কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। এবার আর কোনো অজুহাত চলবে না, বিয়ে তোকে দ্রুত করতেই হবে। আবির কিছু বলে না। সে না করতে করতে আবিরের কেটে যায় 6 মাস। রিক্তি বেগম আর নিজেকে সামলাতে পারে না। আবির অফিসে থেকে আসলেই রিক্তি বেগম চেপে ধরে আবিরকে। তুই কি বিয়ে করবি আবির? মা, অফিস থেকে আসতে না আসতেই শুরু করলে? হ্যাঁ বা না বল। আর কিসের হ্যাঁ বা না? সামনের সপ্তাহে ছুটির দিনে মেয়ে দেখতে যেতে হবে। আমি সব ঠিক করে ফেলেছি। তোর বাবার সাথেও কথা হয়ে গেছে। আর কোনো কথা শুনতে চাই না। রিক্তি বেগম যখন জোর ধরে বসে তখন আবির শেষ পর্যন্ত আর তাকে বোঝাতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আবির রুমে এসে মনে মনে বলে, বিয়ে তো এখন করবই না, জাস্ট মায়ের আবদারটা রাখার জন্য যাব। গিয়ে কোনো বাহানা দেখিয়ে আসবো। মা কিছু বুঝতে পারবে না। এখন যদি বেশি জেদ করি তাহলে মা আরও ক্ষেপে যাবে। অবশেষে রিক্তি আর মুকুল অর্থাৎ আবিরের বাবা মা এবং আবির 3 জন মিলে মেয়ে দেখার জন্য পাত্রীকক্ষের বাড়িতে উদ্দেশ্যে রওনা দেয়। আর আবির বারবার বাথরুমে যাবার নাটক করে যাতে ভাবে সবাই যেন তার অসুস্থতা আছে আর না করে দেয়। কিন্তু তার মায়ের চোখ রাঙানিতে সে ভয়ে মিথ্যা বলে। পাত্রীর বাড়ি পৌঁছে আবির কিছুটা লজ্জাবোধ করে। এমন আনুষ্ঠানিক পরিবেশে সে মোটেও অভ্যস্ত নয়, কিন্তু মনে মনে নিজেকে সে সাহস দেয়। আবির, এতটা লজ্জাবোধ না করে বাড়ির ভিতরে ঢুকে পড়। তুই তো আর সত্যি সত্যি বিয়ে করছিস না, শুধু একবার দেখতে যাচ্ছিস। কোনোভাবে মানিয়ে নিতে হবে। বর্তমান বাড়ির ভিতরে গিয়ে সবাই সবার সাথে কথা বলতে থাকে। আবির সোজা হয়ে বসলো। চেহারায় এখন এমন একটা ভাব এনেছে আবির একটা অসহায় বাচ্চা শিশু। তার মতো চুপ করে এক কোণে বসে আছে। সে আর চোখে দেখছে সবাই কেমন প্রাণবন্ত আলোচনা করছে। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে একজন সুন্দরী মেয়ে আসে। মেয়েটি নীল শাড়ি পরে আছে আর বড় একটা ঘোমটা দেওয়া। তার চেহারা ভালোভাবে দেখা যায় না, যাতে হাতে চায়ের কাপ নিয়ে সে আবিরের সামনে সোফার সিটে এসে বসে। আবির আর চোখে একবার দেখে, আবার চোখ নামিয়ে নেয়। কোথা থেকে যেন একটা ছোট্ট বাচ্চা এলোমেলো পায়ে এসে দাঁড়ায়। সে আধো আধো গলায় কোণের কাছে এসে বলে, আপু, আপু, এটা কি আমার দুলাভাই হবে? বাচ্চাটির কথা বলা মাত্রই ঘোমটার ভিতর থেকে একটা হাসি শব্দ শুনতে পায় আবির। আবির নিজেও লজ্জায় লাল হয়ে যায়। সবাই হেসে ওঠে। আবিরের বাবা মা খুব খুশি মনে কথা বলতে থাকে। শেষ পর্যন্ত আবিরের বাবা মায়ের মেয়েটিকে পছন্দ হয়। কিন্তু আবির একটাবারের জন্য সাহস করে মেয়েটির মুখের দিকে সরাসরি তাকায় না, কারণ তার মনে এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। তার মনে হয় এখন মেয়েটিকে দেখলেও কোনো লাভ নেই, কারণ সে তো বিয়ে করবে না। কিছুক্ষণ পর রিক্তি বলে, ভাই যেহেতু ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, ওরা একটু একান্ত কথা বলুক, দুজন দুজনকে জানুক, কি বলেন? হ্যাঁ অবশ্যই, যা রিয়ামা আবিরকে নিয়ে যা। আবির আর রিয়াকে কথা বলার জন্য একটা সাইড রুমে যেতে বলে সবাই। এই কথা শোনা মাত্রই আবিরের গলা শুকিয়ে যায়। তার সামনে রাখা পানির গ্লাস থেকে সে 1 গ্লাস পানি দ্রুত খেয়ে নেয়। সেই সাথে আবিরের হাঁটুর বাটি কাঁপতে শুরু করে। সে মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করে, আবির, নিচের ব্যালেন্স ঠিক রাখ। তুই তো আর কথা বলতে যাবি না, শুধু নীরবতা পালন করে চলে আসবি। এই বলে আবির জোর করে উঠে দাঁড়ায় এবং মেয়েটির সাথে পাশের রুমে যায়। রুমে ঢুকেই আবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দুজনেই চুপচাপ। মনে হচ্ছে যেন তাদের এখানে কথা বলার জন্য নয়, নীরবতা পালন করার জন্য পাঠানো হয়েছে। আবির মনে মনে ভাবে, আমি কথা বলবো কিভাবে? আমি তো মেয়ের নামটা পর্যন্ত জানি না। এত নীরবতা সহ্য করা আমার পক্ষে অসম্ভব। কিছুক্ষণ পর আবির সাহস করে মুখ তুলে তাকায়। আর তাকাতেই দেখে সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, তারই 1 বছরের সিনিয়র আপু এবং তারই এক্স রিয়া। রিয়া তার এক্স গার্লফ্রেন্ড, সাথে সিনিয়র আপুও। তবে রিয়া এত সুন্দর কেন? রিয়া এখন দেখতে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর হয়েছে। তার এক্সের এই সৌন্দর্য দেখে আবিরের সব জড়তা যেন এক নিমেষেই কেটে যায়। নিজের জড়তা কাটিয়ে সে রিয়াকে জিজ্ঞেস করে, রিয়া আপু, আপনি মানে তুমি, মানে সে
না মানে তার কি জমজ বোন আছে? এ কি তুমি? মানে আপনি, মানে আবির? হ্যাঁ আমি। কিন্তু আপনি মানে আমি কি আপনাকে দেখতে এসেছি? আপনি কি সত্যি রিয়ার? এই কথা বলা মাত্রই রিয়া যেন রেগে যায়। সে কিছুটা রাগী কণ্ঠে জবাব দেয়। শুনুন, আমার নাম জেনে আপনার কোনো কাজ নেই। আমি এই বিয়েতে রাজি না। আমি আমার পরিচিত কোনো বাদর, উজবুক, রাম ছাগল মার্কা ছেলেকে বিয়ে করতে পারবো না। শুধুমাত্র আব্বু আম্মুর জন্য আমি আপনার সামনে এসেছি। আবির জানতো রিয়া ঠিক হবে না, তবে যেহেতু সে অপরিচিত ভাব করছে, আবিরও যাচ্ছে না সেভাবে নিজেকে সামনে আনতে। তবে রিয়ার এমন আচরণে আবির যেন আকাশ থেকে পড়ে, কিন্তু সেও মনে জোর বাড়িয়ে দেয় এবং জবাব দেয়। বয়ে গেছে আপনার মতো এক ফাটা কলসির সাথে বিয়ে করতে, যার কোনো ঢকপদ নেই, শুধু প্যা প্যা করে বাঁচতে পারে। এই যে আপনিও শুনে রাখুন, আমারও বিয়ে করার কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য এসেছি। সব যাই হোক, বিয়ে তো আমরা করছি না, তো আপনার ভকভক শোনার কোনো ইচ্ছেও আমার নেই। তুই বচ্চাত ভালো হলি না, সুযোগ পেয়ে আমাকে অপমান করেই ছাড়লেন না। আপনি করে বলছি, কারণ দরজার সামনে আমার 2 বোন কান পেতে আছে। এর জন্য ভদ্রভাবে কথা বলছি, ওরা শুনবে তাই। আমার নাম রূপসী আক্তার রিয়া, আর আপনার নাম? আবির বুঝে গেছে রিয়া কেন তার সাথে পরিচিত হতে চাচ্ছে, কারণ জানালার কাছে 2-3 জন দাঁড়িয়ে আছে। সে সাথে সাথেই বলে, আমি আবির। এই বলে আবির আর এক মুহূর্ত না থেকে দ্রুত রুম থেকে চলে যায়। সে বাইরে এসে দেখে রিয়ার বাবা মা আর তার বাবা মা মিলে এদিকে বিয়ের দিনক্ষণ ঠিক করেও শেষ করে ফেলেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে সামনের সপ্তাহে তাদের বিয়ে হবে। সেখানে আবিরের কথা বলার কোনো সুযোগ বা চান্সও রাখা হয়নি। আবির করুণ দৃষ্টিতে সবার দিকে তাকালেও তাতে কোনো লাভ হয়নি। কিন্তু কিছু করার নেই, রিয়া তার এক্স ছিল। রিয়া পড়াশোনার জন্য আবিরকে ছেড়ে দেয়, কারণ রিয়ার ইচ্ছে ছিল ডক্টর হবার, আর তাই সে ডক্টরি পড়াশোনার জন্য আবিরকে ছেড়ে দেয়। আবির খুবই লয়াল ছিল রিয়ার প্রতি। বড় আপু তাতে কি ছিল, রিয়াও আবিরকে ভালোবাসতো। আবির সব সময় রাত বিরাতে ফোন করত, কথা বলতে চাইতো লম্বা সময় ধরে, কিন্তু রিয়ার পড়াশোনাতে খুবই বিরক্ত হতো। ফোন না ধরলে আবির পাগলামি করত, হোস্টেলের সামনে চলে আসতো। এভাবেই ওদের সম্পর্ক 1.5 বছর যায়। রিয়া ঠিকমতো পড়াশোনায় ফোকাস করতে পারে না। সামনে অ্যাডমিশন ছিল রিয়ার, কিন্তু আবির কোনোভাবেই রিয়াকে ছাড়া থাকতে পারতো না। সবসময় রিয়াকে নিয়ে পড়ে থাকতে চাইতো, যা রিয়ার পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ে। সে আবিরকে বলে, আবির, এভাবে আর কত? তুমিও তো ঠিকমতো পড়াশোনা করছো না। সামনে তোমার ইয়ার ফাইনাল এক্সাম, পড়াশোনা শেষ করে চাকরি খুঁজবা, আমাকে পড়তে তো দিবা। তোমার সমস্যা কি? লাগাতার কল মেসেজ করো কেন? রেসপন্স না করলে সোজা হোস্টেলে চলে আসো, পাগলামি করো। এসব আমার সহ্য হয় না আবির। তাই আমি তোমার এসব জ্বালাতন থেকে বের হতে চাই, একা থাকতে চাই। প্লিজ আমাকে একা থাকতে দাও। আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, আর তুমিও প্লিজ আমার সাথে যোগাযোগ করবে না। তোমার মতো একটা মানুষের সাথে আর না, অনেক হয়েছে। এবার আমাকে মাফ করে দাও। আমি আর তোমাকে টলারেট করতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দাও, তোমার পায়ে পড়ি। যদি সামান্য ভালোবেসে থাকো তবে আমার কথাগুলো তুমি রাখবে, আর যদি না রাখো আমি নিজেকে মেরে ফেলবো। পড়তে বসতে পারি না তোমার কল মেসেজের জন্য। বন্ধ করে রাখলে তুমি চলে আসো হোস্টেলে, পাগলামি করো সবার সাথে। এসব না অনেক প্যারা দেয়, বুঝো তুমি? আমি আর এত প্যারা নিতে চাই না, তোমাকেই চাই না। তুমি মুক্ত, আমিও মুক্ত। প্লিজ দয়া করে তোমার চেহারাটা আমাকে আর দেখাবে না। জুনিয়র ছেলেকে আমি ভেবেছিলাম নিজের মতো করে রাখবো, আমি ভুল ছিলাম। যাও তো তুমি জাহান্নামে, চত্বর সব। এরপর রিয়া চলে যায়। 2 বছর কেটেও যায়। রিয়ার সেদিন এভাবে বলার পর আবির তারপর থেকেই অলস হয়েছে। সারাটা সময় রুমে শুয়ে থাকা আর ফোন চাপাই কাজ ছিল, কিন্তু মায়ের কারণে চাকরির জন্য ছুটেছে সে। আর ভাগ্যক্রমে চাকরি আর তার সাথে এই রিয়ার আবার দেখা। তবে আবির সম্পূর্ণ অপরিচিত ভাব নিয়েই থাকতে যেন রিয়াকে সে প্রথম দেখছে। সে চায় না পুরনো কিছু আবার ফিরে আসুক। বাড়ি ফিরে আবির সাথে সাথেই তার মা ঋক্তিকে সাফ জানিয়ে দেয় সে এই মেয়েকে বিয়ে করবে না। মা, আমি এই মেয়েকে বিয়ে করব না। সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এমন উদ্ধত মেয়েকে আমি বিয়ে করব না। তাছাড়া মেয়ের বিয়ে বিষয়ে আগে থেকে খোঁজখবর নেবা না। মেয়েকে দেখে মনে হয়েছে মেয়েও খুবই বেয়াদব।
রিক্তি তখন তেতে ওঠে, আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, বিয়ে করবি না মানে? এই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। এত সুন্দর একটা মেয়ে, আর তুই বলছিস বিয়ে করবি না? তোর সাহস কত হলো? আমি তোকে যা বলবো তাই করতে হবে। আর মেয়ের বিষয়ে কি খোঁজ নেব? আমি বুঝি না ভাবছিস? বিয়ে করবি না বলেই মেয়ের বিষয়ে উল্টো পাল্টা বলছিস। মেয়ে মিজান ভাইয়ের মেয়ে। মেয়েটাকে আমি চিনি, ডাক্তার সে, তবে এখনো হাসপাতালে জয়েন করেনি। এমন মেয়ে তোর সাথে বিয়ে দিচ্ছে, তোর কপাল ভালো। বিয়ে এটাকেই করতে হবে। এই বলে রিক্তি আবিরের কোনো কথা না শুনেই রুম থেকে চলে যায়। সেই রাতে আবিরের আর ঘুম হয় না। সে কেবল ভাবে যে মেয়ে তার সাথে পুরনো লেনা দেনা সামনে পেয়ে এমন রাগী দৃষ্টি নিয়ে ঝাড়ি মেরে কথা বলতে পারে, না জানি বিয়ের পর সে তার সাথে কেমন করবে। কিন্তু বিয়ে আটকাবে তার দ্বারা সম্ভব না, কারণ তার মায়ের কথায় সে কখনো অবাধ্য হয়নি। অবশেষে অবুঝ শিশুর মতো আবিরকে এই বিয়েতে হ্যাঁ সম্মতি দিতে হয়। আবির নিজেকেই বলে, এতদিন চাকরি ছিল না, ভালোই ছিল। চাকরি পাওয়ার সাথে সাথে আমাকে বিয়ে করতে হবে। আমার স্বাধীন জীবন শেষ, তাও আবার রিয়াকে বিয়ে করা লাগবে। তাকে তো আবু বলে ডাকবো এখন থেকে। এদিকে মিজান সাহেব রিয়ার সামনে এসেছে। রিয়া বলে, বাবা, তুমি কার সাথে বিয়ে ঠিক করলে? ছেলে আমার সাথে অনেক বেয়াদবি করেছে, মন চাচ্ছিল তাকে চড় মারি। চুপ ফাজিল, বিয়ে করবি না বলে যাতা বলিস? ছেলে অনেক ভালো, খোঁজ খবর নিয়েছি। এলাকায় কারোর সাথে ঘোরে না, নেশাও করে না। মায়ের বাধ্য ছেলে, ভদ্র, মেয়েদের সাথে ওঠা বসা নেই। বিয়ে আবিরের সাথেই হবে তোর। কিন্তু বাবা, কোনো কিন্তু না। মিজান সাহেব উঠে চলে যায়। রিয়ার রাগে জোরে জোরে শ্বাস নিয়েছে, মনে মনে বলে, বেটা বিয়ের আগেও চালিয়েছিস, ভাবছিস বিয়ের পরে প্রতিশোধ নিবি? তোর সাথে আমি অপরিচিতদের মতো ব্যবহার করব, দেখবি আমি কি জিনিস। তোর জীবন ঝালাপালা না করলে না আমার নামও রিয়া না। এভাবেই তাদের সময় কাটে। কেউ বাড়িতে বিয়েতে না করতে পারেনি। অবশেষে তাদের বিয়েটা হয়ে যায়। এমন করে যে তাকে তার এক্স গার্লফ্রেন্ড বড় আপুকে বিয়ে করতে হবে তা আবির কখনো কল্পনাও করেনি। আজ তাদের বিয়ের প্রথম রাত, মানে বাসর রাত। সে শুনেছে বিয়ের প্রথম রাতটা নাকি স্বামী স্ত্রীর জন্য বিশেষ একটি রাত, কিন্তু আবিরের এইসব কিছুই মনে হচ্ছে না। বাসর ঘরে ঢুকতে তার মধ্যে কেবল অলসতা আর এক ধরনের ভয় কাজ করে। বাড়ির সবাই মিলে জোর করে তাকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। রুমের ভিতরে ঢুকে আবির দেখে লাল শাড়ির একটা বড় ঘোমটা দিয়ে রিয়া, মানে তার এক্স বড় আপু, নতুন বউ সেজে বসে আছে। আবির ছোট করে গলা ছেড়ে সামনে এগিয়ে যায়। সে গিয়ে খাটের উপরে বসতে না বসতেই রিয়া উচ্চ কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করে, এখন কয়টা বাজে? একলা একটা মেয়েকে রুমের ভিতরে রেখে আপনি কোথায় ছিলেন? রিয়া হুট করে এমন আচরণ দেখে আবির মনে মনে ভাবে, এই মেয়ে আমার জীবন তেজপাতা করে দেবে, এটা আমি শিওর। এই মেয়ে তো প্রথম রাতেই শাসন শুরু করে দিল। তবে কি রিয়ার মনে এই চলছে যে সে আমাকে শাসন করবে? কি জানি বাবা। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 1টা বাজে। সে উত্তর দিতে দেরি করতে রিয়া আবারও প্রশ্ন করে, আর আপনি না বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন না? তাহলে কেন আমাকে বিয়ে করলেন? আমাকে কি আপনার ভালো লাগে নাই? রিয়ার এমন কাণ্ড দেখে আবির তো অবাক হয়ে যায়। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। আবির চুপচাপ হয়ে কিছু সময় রিয়ার দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে মনের ভিতরে এক ধরনের বিস্ময় আর বিরক্তি অনুভব করে। আবির বুঝতে পারছে না যে সে ঘরে দেরি করে আসুক বা দ্রুত আসুক, তাতে রিয়ার এত কি সমস্যা? বিয়ে করতে আসার সময় কি রিয়ার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না? আবির মনে মনে ভাবে যে রিয়া আসলে একটা ভীষণ জেদি আর বজ্জাত মেয়ে হয়ে গেছে। আবির যখনই রিয়ার দিকে কিছু বলার জন্য তাকায়, তখনই রিয়া বেশ কড়া সুরে আবিরকে শাসাতে শুরু করে। আমি এই ঘরে আসতে পুরো 2 ঘন্টা দেরি করেছেন। আপনি জানেন না যে বাসর রাতে সময়ের গুরুত্ব কতটুকু? এখন আপনি আমার এই রুম থেকে তক্ষুনি বেরিয়ে যান। আপনার শাস্তি স্বরূপ আপনাকে ঠিক 2 ঘন্টা ঘরের বাইরে থাকতে হবে। 2 ঘন্টা পার হলে তারপরে আপনি এই রুমে ঢোকার অনুমতি পাবেন। আরে এটা আবার কেমন কথা? আমি তো বন্ধুদের পাল্লায় পড়ে একটু দেরি করেছি, তার জন্য তুমি আমাকে বাসর ঘর থেকে বের করে দিবে আপু? এটা তো একদম অন্যায় আপু। কি আপু মানে? আমি আপু? এবার তো আমি কোনো যুক্তিই শুনতে চাই না আপনার। আর যদি
আপনি এখন এই রুম থেকে বের না হন, তবে আমি কিন্তু চিৎকার করব। আমি বাড়ির সবাইকে ডেকে বলবো যে আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। তখন আপনার মা আর বাবা কি ভাববে সেটা একবার ভেবে দেখুন। রিয়া আবিরকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না। আবির মানুষের মুখে অনেকবার শুনেছে যে বিয়ে মানেই এক ধরনের প্যারা, আর যদি সেটা এক্স গার্লফ্রেন্ড হয়, আবার সে সিনিয়র, তাহলে আবিরের অবস্থা কি হবে? এখন সে হাতে নাতে প্রমাণ পায় যে কথাটি একদম সত্যি। তার জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা বিয়ের প্রথম রাত থেকেই সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আবির নিজের মানসম্মান বাঁচানোর তাগিদে কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। পৃথিবীতে সাধারণত মানুষ বিয়ের প্রথম রাতে খুব আনন্দের সাথে বাসর ঘরে থাকে, অথচ আবিরের কপাল এমন যে তাকে থাকতে হচ্ছে নিজেরই শোবার ঘরের বাহিরের বারান্দায়। সে মনে মনে ভাবে যে সবই আসলে ভাগ্যের লিখন। আসলে মেয়েরা এমনই হয়, এরা কান্না করেও কোনো না কোনোভাবে জিতে যায়, আবার জিত করেও জিতে যায়। এরা কখনো কোনো বিষয়ে হার মানতেই চায় না। কোনো কিছু করে যখন না কোলাতে পারে তখন কান্না শুরু করে দিয়ে সবাইকে কাবু করে ফেলে। আবির বারান্দায় এসে দাঁড়ায়। সে চারপাশটা একবার দেখে নেয়। ভাগ্য ভালো যে রুমের বাইরে এসে সে কাউকে দেখতে পায় না। যদি তার মা বাবা তাকে এভাবে এই অবস্থায় দেখত, তবে তার মান সম্মান জানালা দিয়ে পালিয়ে যেত। এই মধ্যরাতে মশার কামড় খেতে খেতে আবির অস্থির হয়ে ওঠে। মশাগুলো যেন আজ আবিরকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে আর ইচ্ছে মতো কামড় দিচ্ছে। আবিরের কাছে মনে হচ্ছে যে ঘড়ির কাঁটা আজ খুব ধীরে ঘুরছে। প্রতিটি সেকেন্ড তার কাছে মনে হচ্ছে এক একটি লম্বা ঘন্টার সমান। মনে মনে বলে, মানুষের কত ভাগ্য থাকে যে নতুন বিয়ে করে বউ নিয়ে রুমের ভিতরে কত গল্প করে, আর আমার এমনই কপাল যে বউ ঘরের দরজা লক করে ভেতরে আরামসে ঘুমাচ্ছে, আর আমি বাইরে মশার সাথে যুদ্ধ করে রাত কাটাচ্ছি। মা যদি জানতো তবে কি আর আমাকে এমন মেয়ের সাথে বিয়ে দিত? অনেক কষ্টে মশার সাথে যুদ্ধ করে 2 ঘন্টা পার করে আবির। সে বারবার ঘড়ির দিকে তাকায়। যখন ঠিক 2 ঘন্টা পূর্ণ হয় তখন সে রুমের দরজার কাছে যায় এবং কলিং বেল বাজায়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। আবির বারবার বেল টিপতেই থাকে। প্রায় 30 মিনিট ধরে কলিং বেলের শব্দ হলেও ভিতর থেকে কেউ দরজা খুলছে না বা কোনো শব্দও করছে না। আবির তখন নিজের মনে নিজেই কথা বলতে থাকে। কপালে এমন একটা বোঝ উঠলো যে কিনা বাসর রাতে স্বামীকে বাইরে রেখে নিজে রুমের ভিতরে আরামসে ঘুমাচ্ছে। আমি এখানে মশার কামড়ে শেষ হয়ে যাচ্ছি, আর মহারানী হয়তো স্বপ্ন দেখছেন। ধীরে ধীরে আবিরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বাসর রাতে বউয়ের এমন অদ্ভুত ভালোবাসা দেখে আবিরের আবেগে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে জানে যে বড় বড় ছেলেদের এভাবে কান্না করার শোভা পায় না। তাই সে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর নীরবতা পালন করে। সে ভাবছে যদি তার মা একবার বারান্দায় আসে তবে সে কী জবাব দিবে। যখন সে দেখল যে বেল বাজিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন সে শেষ চেষ্টা হিসেবে দরজায় একটা জোরে ধাক্কা দেয়। আশ্চর্যজনকভাবে দরজাটা সাথে সাথেই খুলে যায়। তার মানে দরজা আসলে ভিতর থেকে লক করা ছিলই না। আবির মনে মনে খুব লজ্জিত হয় যে সে অযথাই 30 মিনিট ধরে বাহিরে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছিল। যদি সে একবার দরজায় মৃদু ধাক্কা দিত তবে তাকে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কষ্ট পেতে হতো না। রুমের ভিতরে প্রবেশ করে আবির দেখে রিয়া সত্যি সত্যি নাক টেকে খুব আরামে ঘুমোচ্ছে। তার কোনো খেয়াল নেই যে বাহিরে তার স্বামী দাঁড়িয়ে আছে। আবির খাটের উপরে গিয়ে একপাশে খুব সাবধানে বসে। রিয়া যখন ঘুমিয়ে থাকে তখন তাকে বেশ শান্ত দেখায়। তার এলোমেলো চুলে ঢাকা সুন্দর মুখটা যেন আরও অসম্ভব সুন্দর লাগছে। আবির সে ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে সে রাগী রিয়া আর এই ঘুমন্ত রিয়ার মধ্যে কোনো মিল নেই। আবির লক্ষ্য করে রিয়ার কপালে কিছু চুল অবিন্যস্ত হয়ে আছে। সে খুব আলতোভাবে সেই আগোছালো চুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুরনো সেই রিয়াকে দেখে বুকটা কেঁপে ওঠে। যেই না আবির রিয়ার চুলে আলতো করে স্পর্শ করে অমনি রিয়ার ঘুম ভেঙে যায়। সে বড় বড় চোখ করে আবিরের দিকে তাকায়। আপনি এখানে কি করছেন? আপনি কি পুরো 2 ঘন্টা বাইরে ছিলেন? হ্যাঁ ছিলাম তো, আর আমি তো দরজার অনেকবার কলিং বেল দিয়েছি। তুমি তো কুর্মকণ্ডের মতো ঘুমাচ্ছিলে আপু। আমি ঘুমাচ্ছিলাম কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম, আর দরজা তো খোলাই ছিল।
আপনি কি জানতেন না যে ধাক্কা দিলেই দরজা খুলে যাবে? বলুন। আমি ভাবলাম তুমি হয়তো রাগ করে দরজা লক করে দিয়েছো, তাই আমি আর ধাক্কা দেওয়ার সাহস পাইনি আপু। রিয়া তখন একটু মিটিমিটি হাসে। আবির অবাক হয়ে লক্ষ্য করে যে রিয়ার সেই রাগ এখন আর নেই। রিয়া তখন উঠে বসে এবং আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি কি সত্যি সারা রাত মশার কামড় খেয়েছেন? আপনার শরীর দেখি। ওমা, অনেকগুলো মশা কামড়ে দিয়েছে তো। এখন আর দরদ দেখে কি হবে আপু? তুমি তো আমাকে বাইরে বের করে দিয়েছিলে। এখন কি আপনার রাগ কমেছে রূপসী আক্তার রিয়া? রিয়া মুচকি হাসে। না, আবির আর আগের মতো নেই। ভেবেছিল আবির তার আগের কাজের জন্য রিয়াকে কথা শোনাবে, কিন্তু না। রাগ তো একটু কমেনি, তবে আপনাকে বাইরে রেখে আমারও খুব একটা ভালো ঘুম হয়নি। আমি আসলে এখন আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম। আপনি তো পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছেন। ধৈর্য? সেটা তো গত 2 বছর ধরেই করে এসেছি। তুমি বুঝবে না আপু। আবির এবার কিছুটা দীর্ঘশ্বাস নেয়। সে বুঝতে পারে যে এই মেয়েটি যেমন রাগী তেমনই তার মনে কিছুটা মায়াও আছে। বাসরাতের শুরুটা যেমনই হোক, এখন অন্তত কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আবির রিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। যাক, শেষ পর্যন্ত তাহলে আমি ঘরে থাকতে পারছি। আমাকে কি আবার বাইরে যেতে হবে? না, এখন আর যেতে হবে না, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? কাল সকালে আপনার মা যখন জিজ্ঞেস করবে রাত কেমন কাটলো, তখন বলবেন খুব ভালো। আমার নামে কোনো অভিযোগ করা চলবে না। যদি করেন তবে আবার বারান্দায় যেতে হবে। আবির হেসে দেয়। সে বুঝতে পারে তার জীবন এখন থেকে এই জেদি আর মিষ্টি মেয়েটির ইশারায় চলবে। এমন সময় আবির রিয়ার পাশে শোবার চেষ্টা করতেই রিয়া যেন অগ্নিকন্যা হয়ে ওঠে। সে বিছানায় উঠে বসে আবিরের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। তার চোখে চাহনি দেখে মনে হয় আবির কোনো মস্ত বড় অপরাধ করে ফেলেছে। এই যে মিস্টার আবির, আপনি আমার খাটের উপরে কি করছেন? আপনাকে না বলেছি এই খাটে আপনার কোনো জায়গা নেই। যান, আপনি ফ্লোরের উপরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার সাথে এক বিছানায় ঘুমানোর আশাটা আপনি কোনোদিনও করবেন না। আবির কিছু বলার জন্য মুখ খুলতেই রিয়া পাশ থেকে একটা বাড়তি বালিশ টেনে নিয়ে সজোরে ফ্লোরের উপর ছুঁড়ে ফেলে দেয়। আবির অবাক হয়ে রিয়ার এই কাণ্ড দেখে। সে কিছুতেই বুঝতে পারছে না যে রিয়ার তার উপর কিসের এত অভিমান বা কিসের এত রাগ। রাগ করার কথা তো তার, ছেড়ে তো সে চলে গিয়েছিল। আর বিয়েটা তো শুধু আবিরের ইচ্ছে হয়নি, রিয়াও তো মত দিয়েছিল। তবে এখন কেন এই দুর্ব্যবহার? আবির কোনো প্রতিবাদ করে না। সে শান্ত ও লক্ষ্মী ছেলের মতো ফ্লোরের উপর থেকে বালিশটা তুলে নেয়। সে মনে মনে ভাবে যে আজ তাদের জীবনের প্রথম রাত। এই রাতে ঝগড়াঝাটি করে পরিবেশটা আরও নষ্ট করা ঠিক হবে না। সে মনে মনে বলে, আশ্চর্য ব্যাপার, আমার ঘর, আমার বাড়ি, আমার খাট, আর আমাকে কিনা ফ্লোরে শুতে হচ্ছে। এই মেয়ে তো দেখি আজ তো একটা কোনটা। ও কি কোনো কারণে আমার উপর রেগে আছে? কিন্তু রাগ তো করবো আমি, তাকে কেন অবহেলা করতে পারছি না? নাকি ওর মনে অন্য কেউ আছে? না না, তার মতো বজ্জাত মেয়ের সাথে কে সম্পর্ক করবে? তার উপর আমি এত ভালোবাসলাম, আমাকেই ছেড়ে দিল। আবির ফ্লোরে শুয়ে এপাশ ওপাশ করে। মেঝেটা বেশ শক্ত আর ঠান্ডা। তার উপর রিয়ার নাক ডাকার শব্দে তার ঘুম জানালা দিয়ে পালিয়ে যায়। আবির অবাক হয়ে ভাবে যে এত সুন্দর একটা মেয়ে এমনভাবে নাক ডাকতে পারে তা সে আগে জানতো না। তার ইচ্ছে করে রিয়ার নাকে সুপার গ্লু দিয়ে আটকিয়ে দিতে, কিন্তু নতুন বউ বলে কথা, তাই সে নিজেকে সামলে নেয়। অনেক কষ্টে মশার কামড় আর শক্ত মেঝে যন্ত্রণা সহ্য করে রাত শেষ হয়। চারিদিকে পাখিদের কলরব শুরু হয়। জানালার পর্দা ভেদ করে ভোরের সূর্যের মিষ্টি আলো আবিরের চোখে মুখে এসে পড়ে। ঠিক সেই সময় দরজায় কলিং বেলের শব্দ শোনা যায়। আবির তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। সে জানে এই সময় তার মা রিক্তি চা নিয়ে আসে। যদি রিক্তি দেখে ফেলে যে তার আদরের ছেলে ফ্লোরে ঘুমোচ্ছে, তবে মান সম্মানের 12টা বেজে যাবে। আবির দ্রুত ফ্লোর থেকে বালিশটা তুলে খাটের এক কোণে রেখে দেয়। রিয়া তখনও মরার মতো অঘরে ঘুমোচ্ছে। আবির গিয়ে দরজা খুলতেই দেখে মা রিক্তি হাসি মুখে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। রিক্তি রুমের ভিতরে প্রবেশ করে চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। কি রে, বৌমাকে এখনো ডেকে দিসনি কেন? বেলা তো অনেক হলো। তোমার আদরের বৌমাকে তুমিই ডেকে দাও। সে যেভাবে ঘুমাচ্ছে তাতে মনে হয় না আমার ডাকে উঠবে। আমি জানি যে সাধারণত নতুন বউরা সকালে তাড়াতাড়ি উঠে শাশুড়িকে কাজে সাহায্য করে, কিন্তু তার ক্ষেত্রে সব উল্টো। আবির ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়।
সে কোনো কথা না বলেই নাস্তা শেষ করে দ্রুত অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিন অফিসের কাজের খুব ব্যস্ততা থাকে। বসের কড়া মেজাজের কারণে একবারের জন্য বাসায় ফোন করার সুযোগ পায় না। তবে কাজের ফাঁকে বারবার রিয়ার সেই সুন্দরী রাগী মুখটা আবিরের চোখের সামনে ভেসে ওঠে। আবির নিজের অজান্তেই অনুভব করে যে মেয়েটা ধীরে ধীরে তার মনের কোণে জায়গা করে নিচ্ছে। অফিস শেষ করে সন্ধ্যায় যখন আবির বাসায় ফেরে, দেখে রুমের দরজা বন্ধ। কয়েকবার কলিং বেল বাজানোর পর রিয়া দরজা খুলে দেয়। দরজায় দাঁড়ানো রিয়ার রাগী মুখটা দেখে আবিরের কাছে মনে হয় সে যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছে। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মিস্টার, আপনি আমার দিকে এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? জীবনে কি কোনো মেয়ে মানুষ দেখেননি যে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? আরে নিজের বউকে দেখতে গেলেও কি এখন পারমিশন নিতে হবে? আমি তো আমার বউকে দেখছি, অন্য কোনো মেয়েকে তো দেখছি না। আমি আপনার বউ না, আর কখনো আমাকে বউ বলে দাবিও করবেন না, খবরদার বলছি। রিয়ার মুখে এমন রূঢ় কথা শুনে আবিরের মাথা গরম হয়ে যায়। সে নিজের রাগ সামলাতে শার্টটা খুলে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সে জানে এখন কথা বাড়ালে বড় ধরনের ঝগড়া হবে। সে ড্রয়িং রুমে গিয়ে তার মা ঋক্তিকে খাবার দিতে বলে। ঋক্তি খাবার টেবিলে সাজায় এবং রিয়াকেও ডাকতে বলে, কিন্তু রিয়া রুমের দরজা বন্ধ করে বসে থাকে। সে কিছুতেই খেতে আসতে চায় না। আবির তখন ধৈর্য হারিয়ে দরজার সামনে গিয়ে জোরে বাড়ি দেয়। খাবার খাবে না কেন? কি সমস্যা তোমার? সবার সাথে বসে চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। আবির তখন ধৈর্য হারিয়ে দরজার সামনে গিয়ে জোরে ঝাড়ি দেয়। আবিরের গলার স্বর শুনে রিয়া হয়তো একটু ভয় পায়। সে লক্ষ্মী মেয়ের মতো রুম থেকে বেরিয়ে এসে খাবার টেবিলে বসে। খাবারের টেবিলে আবিরের বাবা মুকুল সাহেবও ছিলেন। রিয়া কারোর সাথে কথা না বলে দ্রুত খাবার শেষ করে সবার আগে টেবিল থেকে উঠে যায়। আবির বুঝতে পারে হয়তো লজ্জার কারণে সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। খাবার শেষ করে আবির রুমে গিয়ে দেখে রিয়া আবারও বিছানায় শুয়ে পড়েছে। আবির অবাক হয় যে এই মেয়েটি এত ঘুমোয় কিভাবে। তার কোনো কাজ নেই, শুধু রাগ দেখানোর ঘুমোনো। আবির দরজা বন্ধ করে খাটের উপর গিয়ে বসে। সে ভাবছে রিয়ার সাথে একটু ভালো করে কথা বলবে, কিন্তু বসা মাত্রই রিয়া আবার ফোনা তোলে। আপনি আবার আমার খাটের উপর কেন বসলেন? আমি কি আপনাকে বলিনি যে আমরা কখনো একই খাটে ঘুমাবো না? আপনার যদি ঘুমানোর খুব ইচ্ছে হয় তবে আবার নিচে গিয়ে ঘুমান। রিয়া আপু, আমরা এখন স্বামী স্ত্রী, সারা জীবন কি আমি ফ্লোরেই ঘুমাবো? একটু তো চিন্তা করো। আমি কোনো চিন্তা করতে চাই না, আমার যা বলার আমি বলে দিয়েছি, আপনি নিচে যান। আবির অবাক হয়ে যায়। সে ভাবে এই মেয়েটা কি রোমান্টিকতা বলে কিছুই বোঝে না। তার এই পাথরের মতো মন কি কখনো বলবে না? আবির দীর্ঘশ্বাস ফেলে আবারও বালিশ নিয়ে মেঝের দিকে এগিয়ে যায়। তার মনে এক অদ্ভুত কষ্ট আর ভালোবাসার মিশ্রণ খেলা করে। সে বুঝতে পারে এই লড়াইটা দীর্ঘ হবে। দেখা যাক মহারানী, কতদিন তুমি আমাকে নিচে শুয়ে রাখো, আমি তোমার এই পাথরের মন গলিয়ে ছাড়বো। আবির মনে মনে ঠিক করে যে আজ সেও সহজে ছেড়ে দিবে না। সে যদি নিজে ঘুমোয় তবে রিয়ার খাটের উপরের ঘুমকেও আজ হারাম করে ছাড়বে। সে ফোন দিয়ে আটে যে আজ সে এমনভাবে নাক ডাকবে যেন রিয়ার কান ফেটে যায়। আবির গিয়ে চুপচাপ ফ্লোরের উপর শুয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত যেতেই ইচ্ছে করে বিশাল শব্দে নাক ডাকা শুরু করে। সে মনের আনন্দে সুর করে নাক ডাকছে। আবির চোখ বন্ধ করে থাকলেও মাঝে মাঝে মিছিমিছি লুকিয়ে দেখার চেষ্টা করে যে রিয়ার অবস্থা কী। সে দেখতে পায় রিয়া বিছানায় বসে পড়েছে এবং বিরক্তিতে তার নাক মুখ কুঁচকে আছে। রিয়া দুহাত দিয়ে নিজের কান শক্ত করে চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ এই অত্যাচার সহ্য করার পর রিয়া স্থির থাকতে পারে না। সে বিছানা থেকে গর্জে ওঠে। এই যে মিস্টার আবির, আপনি এত গরুর মতো করে নাক ডাকছেন কেন? অসভ্যের মতো এভাবে কেউ শব্দ করে ঘুমায়? আমার ঘুমের প্রচণ্ড সমস্যা হচ্ছে। আপনি কি স্বাভাবিক মানুষের মতো শব্দ না করে ঘুমাতে পারেন না? গন্ডার একটা, নাকটা বন্ধ করেন। আবির মনে মনে হাসে, কিন্তু মুখে কোনো ভাব দেখায় না। সে নাক ডাকার ভলিউম আরও বাড়িয়ে দেয় এবং এমন এক বিকট শব্দ করে যা শুনে রিয়ার রীতিমতো আটকে ওঠে। অবশেষে রিয়া আর সহ্য করতে না পেরে খাট থেকে নেমে আবিরের কানের কাছে এসে চিৎকার করে ওঠে। আপনি কি কানে খাটো নাকি? বলছি যে নাক ডাকা বন্ধ করুন। আপনার এই বিচ্ছিরি শব্দের কারণে আমার মাথা ধরে যাচ্ছে। আপনি ইচ্ছে করে এমন করছেন না তো? শুনতে পাচ্ছেন কি বলছি? এই ছেলে!
আবির এবার মোক্ষম সুযোগ পায়। সে ঘুমের ভান করে হঠাৎ লাফ দিয়ে উঠে বসে, যেন সে খুব ঘাবড়ে গেছে। মানে এমন ভাব করে যেন সে গভীর ঘুমেছিল। কে 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 কোথায়? ও মা, তুমি এত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? চোর এসেছে নাকি ঘরে? এভাবে মানুষের কানের কাছে চিৎকার কেউ করে? কান মনে হচ্ছে ফেটে যাবে। ভোর রাতে মুরগির মতো চিল্লাচ্ছ কেন আপু? কি হয়েছে মানে? আপনি গরুর মতো করে নাক ডেকে পুরো ঘর মাথায় তুলেছেন আর এখন বলছেন কি হয়েছে? আপনার এই বিচ্ছিরি আওয়াজে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এবার যদি আর একবার নাক ডাকেন না, তবে আমি আপনার নাকের উপরে বালিশ দিয়ে চেপে ধরে রাখবো। তখন বুঝবেন কত দামে কত চাল। শুধুমাত্র ঘুমাবেন, আমি মুরগুর মতো ডাকছি না, আপনি গরুর মতো নাকের শব্দ করছেন। যত সব ফালতু। বাহ, তুমি যখন কাল রাতে নাক ডেকে আমার ঘুমের 12টা বাজালে, তখন বুঝি খুব মধুর সঙ্গীত বাজছিল? মানে তুমি নাক ডাকলে সেটা রবীন্দ্রসঙ্গীত, আর আমি ডাকলে হিরো আলমের গান। বাহ ভাই বাহ, কাল সারা রাত তুমি নাক ডেকেছ, আর আমি আজ একটু ক্লান্ত বলে নাক ডাকছি, আর তাতেই তোমার এত দরদ উঠলে উঠেছে নিজের প্রতি। যাও তো এখান থেকে। কি? আমি নাকটা কি? এই বেদব, আপনি এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারলেন? আমি জন্মেও কোনোদিন নাক ডাকিনি। আমার বাসায় কেউ কোনোদিন এমন কথা বলেনি। আপনি শুধু শুধু আমার উপরে দোষ চাপাচ্ছেন। মিথ্যে বললে না, আপনার নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। হে আল্লাহ, এই মেয়েকে আমি কেমনে বোঝাই যে যে মানুষ নাক ডাকে সে কখনো নিজের নাক ডাকার শব্দ শুনতে পায় না। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি গিয়ে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তুমি যখন ঘুমের ঘরে নাক ডাকা শুরু করবে তখন আমি মোবাইল বের করে সেই শব্দের রেকর্ড করব। তারপর সকালে তোমাকে শোনাবো। তখন নিশ্চয়ই তোমার বিশ্বাস হবে যে তুমি আসলে 1 নম্বরের নাক ডাকা পার্টি। আসছে নিজের গান শোনাতে। যাও তো তুমি। নাক ডাকে আবার ভাব নেয়। আবির এবার বিজ্ঞের মতো হাসি দেয় এবং পাল্টা আক্রমণ করে। আবিরের কথা শুনে রিয়া মনে মনে বিড়বিড় করে, কি যেন বলে, যা আবির একদমই বুঝতে পারে না। রিয়ার মুখ দেখে মনে হয় যে কিছুটা দ্বিধায় পড়ে গেছে। সে হয়তো ভাবছে সত্যি কি সে নাক ডাকে কিনা। থাক, আপনাকে আর এত কিছু করতে হবে না। রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। এবার দয়া করে আপনি আপনার এই বিকট শব্দটা বন্ধ করুন আর আমাকে একটু শান্তিতে ঘুমানোর সুযোগটা দিন। আর পারলে আপনিও ঘুমান, বিরক্তকর। আমার নাক ডাকা তখনই বন্ধ হবে যদি আমাকে খাটের উপর শান্তিতে ঘুমানোর সুযোগ দাও। নিচে এই শক্ত ফ্লোরে শুলে আমার শ্বাসকষ্ট হয়, আর তাই আমি নাক ডাকি। এখন তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? শান্তিতে ঘুমাতে চাও নাকি সারা রাত আমার এই গরুর মতো নাক ডাকা শুনতে চাও? পরে কিন্তু এই অফার পাবে না বলে দিলাম। রিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। সে কোনো কথা বলে না। তার চেহারায় এক ধরনের অস্থিরতা কাজ করে। একদিকে নিজের জেদ আর অন্যদিকে ঘুমের প্রবল ইচ্ছে। আবির মনে মনে ভাবে যে নীরবতার সম্মতির লক্ষণ। যদি রিয়া রাজি হয়ে যায় তবে তো কেল্লা ফতে। কি হলো, চুপ করে আছো কেন? আমি কি আবার ফ্লোরে শুয়ে কনসার্ট শুরু করব? বেশ, তাহলে যাও নিজের বিছানায়, আমি আমার মতো জুড়ে শুই। রিয়া অনেক চিন্তা করে অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং মাথা নেড়ে সম্মতি দেয়। তবে সে সাথে সাথে একটা কঠিন শর্তও জুড়ে দেয়। ঠিক আছে, আপনি খাটে ঘুমান, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা একই খাটে ঘুমাবো ঠিকই, কিন্তু মাঝখানে দিয়ে একটা বিশাল কোলবালিশ থাকবে। এই কোলবালিশ হলো আমাদের সীমানা। আপনি কখনো যেন এই সীমানা পেরিয়ে আমার কাছে আসার চেষ্টা করবেন না। আর যদি কোনোভাবে আপনি আমার দিকে আসার চেষ্টা করেন তবে আমি কিন্তু চিৎকার করব। আমি সাথে সাথেই আব্বু আম্মুকে ডেকে বলে দেবো যে আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। মনে থাকবে তো? মানে যদি এই রুলসটা মানতে পারেন তো ঠিক আছে। আবির রিয়ার দেওয়ার শর্ত সাথে সাথেই রাজি হয়ে যায়। সে মুখে খুব গম্ভীর ভাব ফুটিয়ে তোলে, তারপর বলে, ঠিক আছে বাবা, তোমার বালিশ তোমার কাছেই থাকো। আমি শুধু একটু আরাম করে ঘুমোতে চাই। ফ্লোরে শুয়ে আমার পিঠের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি সব রুলস মেনে নিলাম, আমি শুধু ঘুমাতে চাই। আবির মনে মনে অত্যন্ত খুশি হয়। সে ভাবে ফ্লোর থেকে যখন খাটের উপরে ঘুমানোর অনুমতি পাওয়া গেছে তখন মাঝখান থেকে এই কোলবাড়ি সরাতে বেশি সময় লাগবে না। সে খুব দ্রুত খাটে উঠে নিজের জায়গা দখল করে নেয়। রিয়া মাঝখানে সাবধানে কোলবালিশ দিয়ে একপাশে দেয়াল হয়ে শুয়ে পড়ে। আবির মিটিমিটি হেসে নিজের মনেই শান্তি পায়। অন্তত আজ রাতে তাকে মশার কামড় আর মেঝে ঠান্ডা সহ্য করতে হবে না। আবির ভাবে যে রিয়ার সাথে সম্পর্কের এই বরফ গলতে শুরু করেছে। এই জেদি মেয়েটিকে বশ করা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আবির ফ্লোরের উপর থেকে বালিশটা হাতে নিয়ে এক চুটকিতে খাটে ওঠার আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
সে খুশিতে গদগদ হয়ে একটা গান গাইতে শুরু করে। আহা কি আনন্দ! এখন আমি ফ্লোরে ঘুমানো বাদ দিয়ে ঘুমাবো খাটের ওপর। ধন্যবাদ এইটুকু উপকারের জন্য। কথাটা শেষ করেই আবির খাটের উপরে লাফ দিয়ে উঠে ঠিক ছোট বাচ্চাদের মতো আয়েশ করে শুয়ে পড়ে। সে গান গাইতে শুরু করে মনের সুখে, কিন্তু আবিরের এই রাজকীয় সুখ 1 মিনিটও স্থায়ী হয় না। সে খাটে শোয়া মাত্রই রিয়া তার হাত থেকে বালিশটা হ্যাচকা টানে কেড়ে নেয় এবং সজোরে নিচে ফেলে দেয়। আবির একদম ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বড় বড় চোখ করে রিয়ার দিকে তাকায়। আরে তুমি আমার বালিশ নিচে ফেলে দিলে কেন? কি সমস্যা তোমার? আমি তো শর্ত মেনেই উপরে এসেছি। আর কি কোনো শর্ত আছে একবার বলতে পারো না? আমি আপনার বালিশ নিচে ফেলে দিলাম কেন, সেটার কারণ আপনি এখনো বুঝতে পারেননি? আপনি কি সত্যিই একটা পাগল? মাঝরাতে কোনো সুস্থ মানুষকে কি এমন ভূতের মতো গান গাইতে দেখেছেন? আপনি তো পুরো বাড়ি জাগিয়ে তুলবেন। আবিরের মনে হয় শেষ পর্যন্ত এই বিয়ে তাকে সত্যি পাগল বানিয়ে ছাড়লো। সে মনে মনে ভাবে যে এই জীবন রাখা চেয়ে বাড়ির কাছে সেই বড় নিম গাছের নিচে দর্শক রেখে গাছ থেকে সেই দর্শকের উপর লাফ দিয়ে আত্মহত্যা করা অনেক ভালো। মরতে ইচ্ছে করলেও আবিরের রাগ তখন 218 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। কিন্তু নতুন বউ বলে কথা, তাই সে অনেক কষ্টে নিজের রাগকে দমন করে। আবির নিজেকে কিছুটা শান্ত করে রিয়াকে বোঝানোর চেষ্টা করে। শোনো মহারানী, আসলে খুশিতে আর আনন্দের ঠেলায় আমার মুখ দিয়ে গান বেরিয়ে গেছে। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। আমাকে দয়া করে বালিশটা নিয়ে উপরে শুতে দাও, নিচে খুব মশা। ঠিক আছে, এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখবেন দ্বিতীয়বার যেন এমন ভুল আর কখনো না হয়। যদি আবার গান গেয়েছেন তবে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে থাকতে হবে। আবির রিয়ার কথায় মাথা নেড়ে সায় দেয় এবং নিচে গিয়ে বালিশটা তুলে নিয়ে আবারও খাটের উপর এসে শোয়। তারা দুইজন এখন আইনত স্বামী স্ত্রী হলেও তাদের মাঝখানে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে সেই বিশাল এক গোলবালিশ। আবির চুপচাপ শুয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই সে আবারও রিয়ার সেই বিখ্যাত নাক ডাকার শব্দ শুনতে পায়। আবির মনে মনে হাসে, মনে মনে বলে, বাহ মহারানী কি গর্জন! যদি এই শব্দ রেকর্ড করে আমার মোবাইল রিংটোন হিসেবে সেট করি তবে কেমন হবে? না থাক, এমনিতেই মেয়েটা অনেক রাগী। যদি এমন কাজ করি তবে হয়তো আর কোনো দিন এই রুমের ভেতরে ঘুমানোর সুযোগটুকুও থাকবে না। এসব আবোল তাবোল 7-5 ভাবতে ভাবতেই আবির এক সময় গভীর ঘুমের দেশে হারিয়ে যায়। সকালে যখন পাখির ডাকে তার ঘুম ভাঙে, তখন জানালার ফাঁক দিয়ে আসা প্রথম সূর্যের আলো রিয়ার মুখের উপর পড়ে এক মায়াবী আবেশ তৈরি করে। আবির অবলোক দৃষ্টিতে রিয়ার রূপের দিকে তাকিয়ে থাকে। এলোমেলো চুলগুলো রিয়ার কপালে লেগে আছে, যা তার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আবির কিছুক্ষণের জন্য সেই সৌন্দর্যের সাগরে ডুবে যায়। সে মনে মনে ভাবে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকার সময় আবিরের হাতে নেই। অফিসে দেরি হলে বসের কড়া মেজাজের মুখে পড়তে হবে। তাই সে দ্রুত ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসের কাজের ব্যস্ততার মাঝেও আবিরের বারবার রিয়ার কথা মনে পড়ে। সে নিজেকে সামলাতে না পেরে পকেট থেকে মোবাইল বের করে রিয়ার নাম্বারে ফোন দেয়, কিন্তু রিয়া ফোন রিসিভ করে না। আবির কিছুক্ষণ পর আবারও ফোন দেয়, তবু রিয়া ধরে না। এভাবে বেশ কয়েকবার চেষ্টা করার পর আবির হাল ছেড়ে দেয়। ফোনটা কেন ধরছে না? আমার উপর কি এখনো রেগে আছে নাকি কোনো বিপদে পড়লো? রিয়া ফোন রিসিভ না করায় আবিরের মনটা বেশ খারাপ হয়ে যায়। অফিসের কাজের চাপে থাকলেও প্রতিটা ঘন্টা যেন তার কাছে একটি অভিশপ্ত সময়ের মতো মনে হতে থাকে। অনেক প্রতীক্ষার পর অবশেষে অফিস ছুটি হয়। আবির দ্রুত বাইক চালিয়ে বাসায় ফেরে। বাসায় ঢুকেই সে তার মা ঋক্তিকে দেখতে পায়। মা, রিয়া কোথায়? ওর ঘরে কি তালা দেওয়া? আমি কয়েকবার ফোন করেছিলাম কিন্তু ও তো ফোন রিসিভ করেনি। ও তো বাসায় নেই রে বাবা। ওর আম্মু ফোন করেছিল যে ওর ছোট বোনের শরীর নাকি খুব অসুস্থ, তাই ও বিকালের দিকে ওদের বাসায় চলে গেছে। ও আচ্ছা, তাই ফোন ধরেনি হয়তো। আবির মনে মনে ভাবে, যাক বাবা, আজকে রাতটা অন্তত বেশ শান্তিতে আর আয়েশ করে একাই খাটে ঘুমানো যাবে। মশার কামড় বা নাক ডাকার যন্ত্রণা পোহাতে হবে না। রাতের খাবার খেয়ে সে রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু রুমে ঢোকার পর থেকেই সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। বিশাল বড় রুমটা যেন আজ অনেক ফাঁকা লাগছে।
তার মন মানছে না দেখে সে আবার রিয়াকে ফোন করে, কিন্তু রিয়া এবারেও ফোন রিসিভ করে না। আবির তখন কয়েকটা মেসেজ লেখে। রিয়া, তোমার বোন কেমন আছে? ফোন ধরছো না কেন? আমি খুব টেনশন করছি। কিন্তু কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোনো মেসেজের রিপ্লাই আসে না। আবির বুঝতে পারে পাগলিটা এখনও তার সাথে অভিমান করে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রিয়ার এই অভিমানগুলো এখন আবিরের কাছে খুব ভালো লাগতে শুরু করেছে। আবির বারান্দায় গিয়ে একা দাঁড়িয়ে থাকে। এই ঘরটা, এই পরিবেশ সবই যেন আজ অন্যরকম লাগছে। একটা অপূর্ণতা যেন বারবার তাকে কামড় দিচ্ছে। রিয়াদের বাসা এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। যদি এখন একবার গিয়ে দেখে আসতাম, কিন্তু রাতের বেলায় নতুন জামাই হিসেবে কোনো খবর না দিয়ে শ্বশুরবাড়ি গেলে লোকে কি ভাববে? শ্বশুর শাশুড়ি বা কী মনে করবেন? এখন আবির না পারছে ঘুমোতে, না পারছে শ্বশুরবাড়ি যেতে। সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। এক সময় সে নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করে। পাগল পাগল আমি হয়ে গেছি ঠিকই, তবে রিয়ার প্রেমে। কাল সকালে উঠেই আমি সোজা ওদের বাসায় যাব। রিয়াকে একটিবারের জন্য হলেও না দেখলে আমার শান্তি হবে না। কিন্তু আমার ফোনটা কেন রিসিভ করলো না, সেটাই মাথায় ঢুকছে না। আবির শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে আর চিন্তা করে লাভ নেই। কাল সকালে যখন সে রিয়াদের বাসায় যাবে তখন সব কিছু নিজের কানেই জেনে নেবে। এই সংকল্প নিয়েই সে চোখ বন্ধ করার চেষ্টা করে, যদিও তার মনের ভিতর তখন কেবল রিয়ারই ছবি ভাসছে। সকালে ঘুম থেকে উঠে আবির ফ্রেশ হয়ে নেয়। তার মনটা গতকাল রাত থেকেই ছটফট করছে। কোনো কিছুতেই সে মন বসাতে পারছে না। তাই সে দ্রুত তৈরি হয়ে তার বাইকটা নিয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বিয়ের পর আজই প্রথম সে শ্বশুরবাড়িতে যাচ্ছে একা একা। পথে যেতে যেতে আবির নিজের মনের সাথেই লড়াই করে। সে বুঝতে পারছে যে সে রিয়াকে কতটা ভালোবেসে ফেলেছে আগের মতো। এই অল্প কয়েকদিনেই মেয়েটা তার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে, অথচ রিয়া যেন এক পাথরের মূর্তি। আবির মনে মনে ভাবে যে এই রাগী বান্দরনিটা তাকে একটুও বুঝতে চায় না। সারাক্ষণ শুধু ঝাড়ি আর রাগ দেখানোই যেন তার কাজ। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই আবির রিয়াদের বাসার সামনে এসে পৌঁছয়। কিন্তু গেটের সামনে এসে তার সাহস যেন একদম কমে যায়। সে বাইকটা একপাশে পার্ক করে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। প্রায় 10 মিনিট ধরে সে সেখানেই পায়চারি করে আর ভাবে যে ভিতরে যাবে কি যাবে না। তার মনে এক ধরনের অজানা ভয় কাজ করছে। রিয়া যদি সবার সামনে তাকে কোনোভাবে অপমান করে বসে, কারণ রিয়া তাকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু পরক্ষণে আবিরের মনে রিয়ার সেই মায়াবী মুখটা ভেসে ওঠে। সে নিজেকে আর আটকে রাখতে পারে না। একটা বারের জন্য হলেও তাকে রিয়ার সাথে দেখা করতেই হবে। সব ভয় আর দ্বিধা ত্যাগ করে আবির বুক ফুলিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। বাসার ভিতরে পা রাখতেই আবির দেখে রিয়ার ছোট বোন তিথি উঠানে একা একা খেলা করছে। তিথি আবিরকে দেখা মাত্রই তার সেই চেনা আধো আধো স্বরে জোরে চিৎকার করে ওঠে। আপু আপু, দেখো দুলাভাই এসেছে। মা দেখো, আবির ভাইয়া এসেছে। আবির মনে মনে তাকে যে তিথির গলার স্বর একদম রিয়ার মতো। যেমন রিয়ার গলার আওয়াজ তেমনই এই ছোটটার। তিথি দৌড়ে এসে আবিরের হাত ধরে। আবির তিথিকে সাথে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে রিয়ার বাবা আর মা বসে চা খাচ্ছেন। আবির তাদের সালাম দেয় এবং কুশল বিনিময় করে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমরা ভালো আছি। তুমি হুট করে এই সকালে? না আঙ্কেল, কোনো সমস্যা না। রিয়া কাল হুট করে চলে এলো তো, তাই ওকে একবার দেখতে এলাম। রিয়া কোথায়? রিয়া তো ওর রুমের ভেতরেই আছে বাবা, তুমি যাও ওর রুমে যাও, আমরা নাস্তা রেডি করছি। আবির আর দেরি না করে সোজা রিয়ার রুমের দিকে পা বাড়ায়। দরজার সামনে গিয়ে সে একবার থামে। তার বুকটা ধড়ফড় করছে। সে দরজার পর্দা সরিয়ে ভিতরে উকি দেয়। দেখে সেই রাগিনী মেয়েটা খাটের উপর পা তুলে বসে খুব মন দিয়ে মোবাইলে গেমস খেলছে। তার আশেপাশে কী ঘটছে সেদিকে কোনো খেয়াল নেই। আবির খুব নিঃশব্দ পায়ে রিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তার মান সম্মানটা আজ বজায় থাকে। আবির রিয়ার খুব কাছে গিয়ে দাঁড়ায়। কেমন আছো তুমি? আর তুমি আমার ফোনও রিসিভ করছো না কেন? আমি কতবার ফোন দিলাম আর মেসেজ করলাম, তার কোনো রিপ্লাই নেই কেন?
রিয়া গেমস থেকে চোখ না তুলেই খুব নিরাশ ভঙ্গিতে উত্তর দেয়। আমি কেমন আছি সেটা আপনার জানার দরকার নেই। আর আমি কেন আপনার ফোন রিসিভ করব? আপনার সাথে কথা বলার মতো আমার কোনো ইচ্ছে নেই। এটা কেমন কথা রিয়া? তুমি কি ভুলে গেছো আমি তোমার কে? আমি তোমার স্বামী, আর তোমার ভালো মন্দের খবর রাখার দায়িত্ব এখন আমার। তুমি এভাবে আমাকে এড়িয়ে যেতে পারো না। রিয়া এবার মোবাইলটা পাশে রেখে আবিরের চোখের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে কথা বলে। আমি আপনাকে কখনো স্বামী বলে স্বীকার করি না। আমি আপনাকে আগেও বলেছি, আমাদের এই বিয়েটা একটা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক। আপনি এখন এখান থেকে আসতে পারেন, আমার ডিস্টার্ব হচ্ছে। এই কথা শোনা মাত্রই আবিরের মেজাজ একদম 360 ডিগ্রি পর্যন্ত চড়ে যায়। তার মাথায় রক্ত উঠে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয় এবং সিট কিনে লাগিয়ে দেয়। আপনি রুমের দরজা বন্ধ করছেন কেন? আপনার সাহস তো কম না? দেখুন, আমি কিন্তু চিৎকার করব। এখনই সবাইকে ডেকে বলবো আপনি আমার সাথে অসভ্যতাম করছেন। তুমি চিৎকার করবে আর যাই করবে করো, আমি আজ কিছুই পরোয়া করি না। আগে আমার কথার উত্তর দাও। আবির এক ঝটকায় রিয়ার 2 হাত চেপে ধরে বিছানায় বসিয়ে দেয়। রিয়া চোখে তখন আগুন ঝরছে। এবার বলো, আমি তোমার কে? সত্যি করে বলো, আমাদের সম্পর্কটা কি? আপনি আমার কেউ না, আমি আপনাকে চিনি না। হাত ছাড়ুন বলছি, নাহলে ভালো হবে না। আবির কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু রিয়া জেদ ধরে বসে থাকে এবং প্রত্যেকবার একই উত্তর দেয় যে আবির তার কেউ না। আবির তখন তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে হাতের কবজি শক্ত করে রিয়ার দুগালে সজোরে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। রিয়া এই আচমকা আঘাতে হতভম্ব হয়ে যায়, কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে সাথে সাথে আবিরের গালটা 2টা থাপ্পড় মারে। আবির মনে মনে ভাবে যে তুমি যখন বউ হয়ে স্বামীর গালে থাপ্পড় মারতে পারো, তবে আমি কেন পারবো না। সে এবার আরও বেশি রেগে যায় এবং পরপর রিয়ার গালে আরও 3টা থাপ্পড় দেয়। তারপর সে রিয়ার 2 গাল শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে রাখে, যেন সে আর মারতে না পারে। রিয়াকে থাপ্পড় মারার পর আবিরের মনে একটু খচখচানি হয়। সে ভাবে পাগড়িটাকে হয়তো বেশি জোরেই মারা হয়ে গেছে, কিন্তু সে তার হাত ছাড়ে না, কারণ সে জানে হাত ছেড়ে দিলেই রিয়া হয়তো তাকে আস্ত রাখবে না। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রিয়ার হাত দুটো চেপে ধরে রাখে। দেখো রিয়া, আগে যা হয়েছে তা আমি ভুলে গিয়েছিলাম। দোষটা তোমার ছিল, তবে মেনে নিয়েছিলাম যে আমি বেশি বেশি করেছি। সব ভুলে বিয়েতে রাজি হয়েছি, তাই আগে সব ভুলে যাও। যা প্রশ্ন করছি উত্তর দেবা, না হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এবার বলো, তুমি আমার কে? যদি সঠিক উত্তর না দাও, তবে আজ এখান থেকে আমি যাব না, আর তোমাকেও ছাড়বো না। বলো, কে আমি তোমার? রিয়া এবার যন্ত্রণায় আর ভয়ে কাঁদতে শুরু করে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে আবিরাজ সত্যিই খুব ক্ষেপে আছে। রিয়া খুব নরম সুরে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়। তুমি আমার স্বামী, দয়া করে আমার হাতটা ছাড়ো, এখন অনেক লাগছে। আমার সাথে আর কখনো এমন খারাপ ব্যবহার করবে না তো? আর ফোন করলে রিসিভ করবে তো? না, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, আমি কথা দিচ্ছি। এখন প্লিজ হাতটা ছাড়ো। আবির এবার রিয়ার হাত দুটো ছেড়ে দেয়। রিয়ার কবজিতে আঙুলের ছাপ পড়ে গেছে। আবির এবার একটু শান্ত হয়ে রিয়ার চোখের জল মুছিয়ে দেয়। এবার লক্ষ্মী মেয়ের মতো করে তৈরি হয়ে নাও, আর আমার সাথে বাসায় চলো। ওদিকে আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, দেরি করলে বসের ঝাড়ি খেতে হবে। রিয়া এবার আর কোনো জেদ দেখালো না। সে অনেকটা বাধ্য মেয়ের মতোই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে নেয়। আবির অবাক হয়ে লক্ষ্য করে যে মাত্র 10 মিনিটের মধ্যে রিয়া সুন্দর করে নীল শাড়ি পরে তার সামনে এসে দাঁড়িয়েছে। আবির মনে মনে হাসে। সে ভাবে যে মাত্র 5টা থাপ্পড় খেয়ে এ ভয়ঙ্কর রাগিনী বউটা এখন তার সাথে এত ভালো ব্যবহার করছে। আবির ভাবে যে হয়তো কিছু মানুষের সাথে এভাবেই ডিল করতে হয়। আবির মুগ্ধ হয়ে রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। নীল শাড়িতে রিয়াকে আজ অসম্ভব সুন্দর লাগছে। নীল রঙটা যেন তার গায়ের ফর্সা রঙের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আবির অপলক দৃষ্টিতে রিয়ার দিকে চেয়ে থাকে। তার মনে হয় এই মায়াবী চেহারার আড়ালে যে একগুঁয়ে আর রাগী মেয়েটা লুকিয়ে ছিল, সে যেন আজ হঠাৎ করেই কোথাও হারিয়ে গিয়েছে। আবির অধীর আগ্রহ নিয়ে রিয়ার মুখের প্রতিটা রেখা পর্যবেক্ষণ করতে থাকে। রিয়া যখন নিজের চুলগুলো ঠিক করে কপালে হাত দেয়, তখন আবিরের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। রিয়া কিছুক্ষণ পর খেয়াল করে যে আবির তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে আবিরের সামনে এসে একটা তুড়ি বাজায়।
এই যে মিস্টার আবির, আপনি এমন অদ্ভুতভাবে আমার দিকে কি দেখছেন? আমার মুখে কি কিছু লেগে আছে? আবির হঠাৎ সম্বিত ফিরে পায় এবং কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে একটা লম্বা শ্বাস নিয়ে বলে, উফ, তুমি এমন কেন? একটু মন ভরে শান্তিতে দেখতেও দিলে না। জানো তোমাকে আজ কতটা সুন্দর লাগছে। নীল শাড়িতে তোমাকে একদম অপসরার মতো দেখাচ্ছে। রিয়া একটু লজ্জা পায়, কিন্তু সেটা লুকিয়ে রাখার জন্য সে আবার কৃত্রিম রাগ দেখানোর ভান করে। সে ঘড়ির দিকে ইশারা করে বলে, আপনার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন এসব পামটাম দিয়ে লাভ নেই। চলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে। ও হ্যাঁ, আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। চলো তো তবে বের হওয়া যাক। আবির আর রিয়া যখন রুম থেকে বেরিয়ে আসে তখন রিয়ার মা তাদের আটকানোর চেষ্টা করে। আরে এই তো আসলে, আর এখনই চলে যাচ্ছ? অন্তত দুপুরের খাবারটা খেয়ে যাও বাবা, আমি তো সব আয়োজন করে রেখেছি। না মা, আজ আর সম্ভব নয়। আসলে অফিসের খুব জরুরি কাজ আছে। ইনশাল্লাহ আবার কোনো একদিন সময় করে আসব। আর আপনার হাতে রান্না মন ভরে খাবো। এখন আমার আসলে দেরি হয়ে যাচ্ছে। আবির শ্বশুর বাড়ি থেকে বিদায় নেয়। সে রিয়াকে নিয়ে বাইকে ওঠে। পথে চলতে চলতে আবির লক্ষ্য করে রিয়া তার কাঁধটা হালকা করে ধরে রেখেছে। এই স্পর্শে আবিরের শরীর দিয়ে যেন এক আনন্দের ঢেউ বয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর রিয়া হঠাৎ ছোট বাচ্চাদের মতো বায়না শুরু করে দেয়। সে আবিরের হাত ধরে ঝোলাঝুলি করতে থাকে। শোনো আবির, তোমার সাথে এমন ব্যবহারের কারণ, আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর ভালো ছিলাম, কিন্তু 2 মাস পরে তোমাকে প্রচণ্ড মিস করি। এত বেশি মিস করি যে তোমার নাম্বারে কল করি, তোমার ফোন অফ পাই, তোমার বন্ধুদের কাছেও যাই, তাদের সাথেও নাকি তোমার যোগাযোগ নেই। অনেক খোঁজাখুঁজির করেও খুঁজ পাইনি আমি, তাই খুব রাগ জমেছিল। আমাকে মাফ করে দিও আবির। সমস্যা নাই, বিয়ে না হলে তোমাকে মাপ করতাম না। আচ্ছা শোনো, আজ কিন্তু তুমি অফিসে যাবে না। আর চলো, আমরা অনেক ঘুরবো আর মন ভরে শপিং করবো। আমার অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, চলো না প্লিজ। আবির বড় বড় চোখ করে রিয়ার দিকে তাকায়। সে কিছুতেই ভেবে পায় না যে এই সেই রাগী মেয়েটা কিনা, যে কিনা বাসর রাতে তাকে ফ্লোরে শুইয়ে রেখেছিল। আবির মনে মনে চিন্তা করে, এই রাগিনী মেয়েটা এত ভালো কি করে হয়ে গেল। তার এই আমূল পরিবর্তন দেখে আবির কিছুটা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়। বিয়ের পর আজ প্রথম রিয়া নিজে থেকে তার সাথে ঘুরতে যাওয়ার আবদার করেছে। আবির ভাবে যে এই আবদার যদি সে পূরণ করতে না পারে তবে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। হয়তো রিয়া আবার সেই রাগী অবতারে ফিরে যাবে। ঠিক আছে বাবা, তোমার কথাই মেনে নিলাম। আজ অফিস বাদ, আর শুধু তুমি আর আমি। চলো তবে, তৈরি হয়ে নাও। আবিরের সম্মতি পেয়ে রিয়া একটা মিষ্টি মুচকি হাসি দেয়। আবির অবাক হয়ে চেয়ে থাকে রিয়ার দিকে। বিয়ের পর এই প্রথম সে রিয়ার মুখে এমন অকৃত্রিম আর সুন্দর হাসি দেখছে। মনে হচ্ছে যেন রিয়ার সুন্দর মুখের হাসিতে মুক্ত ঝরে পড়ছে। রিয়ার সেই মুক্ত ঝরা হাসি দেখে আবিরের মনটা একদম শীতল হয়ে যায়। সে অফিসের কথা একদম ভুলে যায়। কোনো এক অজানা পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়ে। সারা দিন তারা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায়। আবির রিয়াকে নিয়ে তার প্রিয় রেস্টুরেন্টে যায়। রিয়া তার পছন্দ মতো অনেক খাবার অর্ডার দেয়। খাওয়ার মাঝেই দুজনের অনেক গল্প হয়। রিয়া তার ছোটবেলার কথা, তার শখের কথা আবিরকে বলতে থাকে। আবির খুব মন দিয়ে সেই গল্পগুলো শোনে। খাওয়ার পর তারা বিশাল এক শপিং মলে যায়। রিয়া আর আবির দুজনের পছন্দ মতো অনেক জামা কাপড় আর শপিং করে। সন্ধ্যার দিকে তারা ক্লান্ত শরীরে কিন্তু প্রফুল্ল মনে বাসায় ফেরা শুরু করে। বাসায় ফেরার পর আবিরের মা রিক্তি তাদের দেখে খুশি হন। রিক্তি তাদের দুজনের হাসি মুখ দেখে বুঝতে পারেন যে বরফ গলতে শুরু করেছে। কি রে, তোরা কি সারা শহর আজই কিনে আনলি নাকি? দুজনের মুখে এত হাসি কেন? মা, আজ রিয়া অনেক ঘুরতে চেয়েছিল, তাই ঘুরতে এলাম। তোমার জন্য কিন্তু অনেক কিছু এনেছে। মুকুল সাহেবও পাশে বসে হাসছেন। পরিবারের এই আনন্দ দেখে আবিরের খুব ভালো লাগে। দুজনে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে আসে। রুমে আসতে না আসতেই রিয়া আবারও বাইরা শুরু করে। আবির চলো না ছাদে যাই, আজ আকাশটা অনেক পরিষ্কার, চলো দুজনে মিলে অনেক গল্প করবো। আবির আর না করতে পারে না। আজ রিয়া যেন পুরোটা পরিবর্তন হয়ে গেছে। যে মেয়েটা কখনো আবিরকে তার কাছে যাওয়ার সুযোগ দিত না, কোনো কথা বলার আগেই রাগ করে মুখ ফিরিয়ে নিত, আজ সেই মেয়েটাই আবিরকে তার নিজের মনে জায়গা করে দিয়েছে।
আবির নিজেকে আজ অনেক ভাগ্যবান মনে করে। সে আর দেরি না করে রিয়াকে নিয়ে ছাদের উপরে যায়। ছাদের কোণে একটা দোলনা আছে। দুজনেই সেই দোলনার পাশাপাশি বসে আকাশের দিকে তাকায়। আজ রাতের আকাশটা খুব মায়াবী। আকাশে বিশাল এক চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় পুরো পৃথিবী যেন আলোকিত হয়ে আছে। আবির একবার রিয়া নিস্তব্ধ মুখের দিকে তাকাচ্ছে, আর একবার ওই দূর আকাশে চাঁদের দিকে তাকাচ্ছে। চাঁদের রূপলি আলোয় রিয়ার মুখের সৌন্দর্য আবিরের চোখে নেশার মতো লাগে। তার মনে হয় আকাশের চাঁদটা চেয়েও তার পাশের এই মানুষটা বেশি সুন্দর। হঠাৎ রিয়া আবিরের হাতের উপর নরম হাতটা রাখে। আবির, আমি কখন থেকে দেখছি তুমি একবার আমার দিকে আর একবার ওই আকাশের চাঁদটার দিকে তাকাচ্ছ। কি হয়েছে তোমার? আমার মুখে কি চাঁদ লেগে আছে? কই না তো, কিছুই হয়নি। শুধু দেখছিলাম প্রকৃতির শ্রেষ্ঠ সুন্দর কোনটা, ওই চাঁদটা নাকি আমার পাশে বসে থাকে এই মেয়েটা। আমার কিন্তু তোমাকে বেশি সুন্দর মনে হচ্ছে। তুমি কিছু বলবে আমাকে? এই তো লাজুক ছেলে, এত ভয় পাচ্ছ কেন? আমার একটা জিনিস চাই, সেটা কি তুমি দিতে পারবে? পারবো, বলো কি চাও। আবির কিছুটা থতমত খেয়ে যায়, কিন্তু রিয়া তার হাতটা আরও শক্ত করে ধরে। একটা রাজকন্যা গিফট করতে পারবে? আমি খুব শীঘ্রই আমাদের একটা ছোট্ট রাজকন্যা চাই। আবির এই কথাটা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে রিয়ার দিকে তাকিয়ে খুব নরম কণ্ঠে বলে, তুমি শুধু আমাকে এভাবে ভালোবেসে যাবে সারা জীবন। আর আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দিয়ে দেব। আমাদের জীবনে রাজকন্যা আসবে, রাজপুত্র আসবে, আর আমাদের ছোট্ট পৃথিবীটা সুখে ভরে যাবে। রিয়া তখন আবিরের কাঁধে মাথা রাখে। চাঁদের সেই নির্জনতায় চাঁদের আলোর সাক্ষী হয়ে থাকে তাদের ভালোবাসার। আবির বুঝতে পারে যে তার জীবনের আসল সার্থকতা এখনও শুরু হলো। সে রিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় এবং মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় এই সুন্দর মুহূর্তটাকে উপহার দেওয়ার জন্য। রিয়ার জেদ আর রাগ এখন ভালোবাসার বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে।